আছেন। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, 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 হ্যাঁ, আপনি হ্যালো। দেওয়া আছে তো, আপনি কথা বলেন। জি, আচ্ছা, আমি শুরু করি। আপনারা এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে সাম্প্রতিক শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে বাংলাদেশের চলমান পরিস্থিতিতে এবার বাজেট আসছে 9 লক্ষ কোটি টাকার বাজেট। এবার আমরা দেখছি 9 লক্ষ কোটি টাকার, এবং বাংলাদেশ পারমাণবিক পারমাণবিক ক্লাবের যাচ্ছে। পাশাপাশি ইরানের সাথে আমেরিকার একটা টানাপোড়েন চলছে। ইরান এই পারমাণবিক চায় না, এবং ট্রাম্প নারাজ। আমেরিকার স্টেট আমরা পারমাণবিক কর্মসূচিকে রাখবো। এটা নিয়ে কথা আপনি পাচ্ছেন? হ্যালো, স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? উনি আসে নাই, আপনি কথা বলেন। কেউ নাই, আপনি ছাড়া কেউ নাই, আপনি কথা বলতে থাকেন। আচ্ছা, দর্শকবৃন্দ, তা এই মুহূর্তে বিশেষ করে বাজেটের প্রতি বেড়েছে আমরা দেখতে পাচ্ছি। তাই আমরা কিছুক্ষণের মধ্যে বাজেটের প্রতি আমরা বেড়েছে আমরা দেখতে পাচ্ছি। তো বাজেটের এই অবস্থা, এবং পাশাপাশি আহ, আমরা বাংলাদেশের বাজেট 8 লক্ষ টাকা, এরপর সেই বাজেট বেড়ে 9 লক্ষ টাকা যাচ্ছে। তাহলে বাজেটের প্রতি উন্নয়ন বাড়াতে চাইছেন। অর্থনীতির ক্ষেত্রে একটা অস্থির পরিস্থিতি। আমেরিকা ইসরায়েল যুদ্ধে আপনার 2.5 মাস ধরে বিশ্বের তেলের বাজারে একটা কৃত্রিম দেখা দিয়েছে। এই সংকটে নানান ধরনের পরিস্থিতি আমরা দেখি। সেই সংকট নানান ধরনের আসছে, এবং এর সেশনে আমরা এই সাংস্কৃতিক ভোল্টেজ জুলাই সনদে যে সরকারি ট্রেজারি বেঞ্চ জামাত এনসি জুলাই সনদ আলোকে আজকে দর্শক আইন কাটা না আহ,
বিদেশ বিশেষ করে পার্লামেন্টে আইনমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী আসাদুজ্জামান তিনি আইন তো রাজনৈতিক দল আর পার্লামেন্টে এসছেন আইন আইন কে আহ, উম, এ মোটের আমরা পার্সেন্ট 90% ইন আজকে পার্লামেন্টে আমাদের আইন না যদি গঠন তো এই বাস্তবতাই যখন আছি তো এ, বিশেষকে আইন হয় ভালো আহ, পাল একটু আজকে ইরান যুদ্ধের আমরা এখনো দেখছি এই পরিস্থিতিতে ইসলামের দিক নেই দ্বিতীয় তাই ইসলামে যেটা ইরান এসছে ইরানের মধ্যে পাকিস্তানের অবস্থান আমরা আহ, আমাদের এই ইরানের উপর চাপিয়ে দেওয়া আজ ইরানের নিজ বিষয় পারমাণবিক আহ, হয় কারণ আমেরিকার হাতে অলরেডি 4,000 আছে ইসরায়েলের উপরে ইসরায়েল আন্তর্জাতিক তার বাইরে থেকে একাধিক তার যদি পারমাণবিক অস্ত্রের ব্যবস্থা নিয়ে বলছেন সঠিক আমেরিকার কাছে 4,000 তুমি আমেরিকা তোমার 4,000 ক্ষেপণাস্ত্র আধুনিক ক্ষেপণাস্ত্র আরো হয়ে আছো আমি ইরান আমার সুরক্ষা জানা সামরিক কর্মকর্তাই তার কেন আমেরিকা কারণ এ দুই আগে ইরানের উপরে চাপিয়ে দিচ্ছে আমেরিকা করালো তাহলে আইনটা আইনের প্রতি এই মানে আন্তর্জাতিক আইন ভেঙে আপনার প্রায় আর শীর্ষ 100
সরকারি এই যে তারা নিঃস্বার্থে ইরানের উপরে অ্যাটাক করছে তার জীবন আমেরিকা এখানে আন্তর্জাতিক আইন এর কারণে তাদের কারণে বেঙ্গলিকে পরিস্থিতি আপনার কি পাকিস্তান আমেরিকা আমেরিকা সৃষ্টি করলো তাহলে একটা অপেক্ষা দেখেছে বিশাল তাই আইন যে সামনে আইন তিনি তাকে মাদক আলোকে মাদক তাকে স্টাইল
আহ, সম্পর্কটা চেয়েছিলেন ইরানকে রাত্রি তার মুসলিম একক ইরানকে নাই কিন্তু
ব্যাস।
আর আপনি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? এখন শুনতে পাচ্ছি। স্যার আমি আমি এখন আসবো যে বাংলাদেশের বাজেট এবার 9 লক্ষ কোটি টাকা, পাশাপাশি পারমাণবিক আন্তর্জাতিক পারমাণবিক মানে বাজেট 9 লক্ষ কোটি টাকা হলে সরকারের সামনে যে চ্যালেঞ্জ গুলো আছে, বিশেষ করে আপনার ব্যাংকিং সেক্টরে চ্যালেঞ্জ আছে, তারপরে এই আপনার তেলের একটা সংকট, প্রায় 75,000 কোটি টাকা 1.5 মাসে ঋণ করে বাজেটের কলেবার বাড়লে কি সরকারের সামনে যে আছে সেই সংকট যদি থাকতে পারবে? পাশাপাশি এই পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ পদার্পণ এবং 3 নম্বর, আমেরিকা বলছে কোনোভাবেই ইরানকে পারমাণবিক উৎপাদনে আমরা যেতে দেবো না, এটা হলো আমাদের টার্গেট। এই বিষয়গুলো আপনার, আপনি 12 থেকে 14 বলুন স্যার। আমাদের তো বাজেটের এটা একটা প্রাক্কলন। এটা একটা প্রাক্কলন। আমাদের বাজেটে প্রাক্কলনে আমরা রাজস্ব যেটা লক্ষ্যমাত্রা ধার্য করি, সেটা প্রায়শই সেই লক্ষ্যমাত্রা অর্জিত হয় না। রেভিনিউ যেটা, রাজস্ব যেটা, তো এই রাজস্ব আহরণটাকে যদি বাড়াতে হয়, তারপরে আমাদের ইকোনমিতে সাবসিডি আছে। আমরা তেলে যদিও দাম বাড়াইছি, কিন্তু সাবসিডি আছে। তারপরে আমাদের বিদ্যুৎ খাতে একটা বিরাট বার্ডেন আছে। বিদ্যুৎ খাতে আমরা যে কুইক রেন্টাল করছি, কুইক রেন্টাল গুলোতে তো মানে বিরাট বড় ধরনের ঘাটতি আছে কুইক রেন্টালে। এবং সেখান থেকে আমরা ন্যাশনাল গ্রিড লাইনে মানে বিদ্যুৎ তেমন পাই না। পাইলে বেশি দাম দিতে হয়। আর কোনো যদি তারা বিদ্যুৎ না দেয়, একটা অকুপেন্সি আছে, একটা মান্থলি একটা রেন্ট আছে, মিনিমাম রেন্ট, এটা দিতে হয়। গভর্নমেন্টের 54,000 কোটি টাকার মতো হয় আর কি। এই জন্য এখন আমাদের বাজেটের গুরুত্বপূর্ণ খাত যেটা হবে, রাজনীতির চেয়ে আমাদের অর্থনীতিতে সংস্কার বেশি প্রয়োজন। অর্থাৎ আমাদের আমাদের অনেকগুলা জায়গায় এখন লক্ষ্য দিতে হবে। একটা হচ্ছে যে ভর্তুকি কৃষকদের জন্য যদি দেওয়া হয়, খাদ্য উৎপাদন যদি বাড়ে, এবং দারিদ্র্য সীমার নিচের লোকরা যদি উপকৃত হয়, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খুব আপত্তির কিছু নাই। কিন্তু ভর্তুকিটা যদি এমন সব আইটেমে দেওয়া হয়, যেমন তেল মনে করেন, তো তেলে আপনার কেরোসিন, ডিজেল, এগুলা গরিব লোকরা বেশি ইনভলভ। আপনি পেট্রোল টানে বড় লোকেরা ইনভলভ, বা অবস্থাপন্নরা। এইটা এইটা ভাগ করে করে, স্ল্যাব করে করে এটা করা উচিত। এবং আমাদের আয়কর বাড়ানো উচিত। আয়কর বাংলাদেশে 1 লক্ষ কোটি টাকা টাকা তো যায়নি। বেশিরভাগ ডিপেন্ডেন্সি এখন ভ্যাটের উপরে। এবং সেই ভ্যাটের লক্ষ্যমাত্রা অর্জিত কাছাকাছি হয়, কিন্তু আমাদের ইনকাম ট্যাক্সের কালেকশন খুবই কম। সেটা সংস্কারের মাধ্যমে ইনকাম ট্যাক্স, ইনকামটা যদি আমরা বাড়াতে পারি, তাহলে 9 লক্ষ কোটি টাকা, এখন এখন বাংলাদেশের যে অর্থনীতির পরিসর, 9 লক্ষ টাকা খুব বড়ই উচ্চাভিলাষী বাজেট না। এটা ক্রমাগত বাড়তে বাড়তে, এবং আমাদের যে এখন যে আহ, উন্নয়ন কর্মকাণ্ডের যে পরিসর, তাতে এর কমে এটা কাভার করা কম। কিন্তু আমি মনে করি যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, তেল সংকট ইত্যাদির প্রেক্ষাপটে বাজেটে বড় প্রকল্প বাদ দিয়া, ধরা যাক সড়ক অবকাঠামো, হাইওয়ে যত কম করা যায়, যেগুলো চালু আছে করা, নতুন হাইওয়ে না করে গ্রামের উপজেলা যেসব যোগাযোগ, কোনো একটা জায়গায় 14-15 হাজার লোকের একটা গ্রাম বা ইউনিয়ন ডিসকানেক্ট, সেখানে যে কালভার্ট ব্রিজ আছে সেগুলা করা, এগুলার দিকে বাজেট। অর্থাৎ আমি একটা বড় ব্রিজ না করে 100টা কালভার্ট করব। আমরা এই জায়গাগুলো আমাদেরকে অ্যাটেন্ড করা উচিত। এতে হবে কি, তৃণমূল থেকে মানুষের যাতায়াতে, মালামালের আদান প্রদানে একটা সুযোগ সুবিধা হবে। আপনি চলে যাচ্ছেন একটা ডেস্টিনেশন থেকে, এক হেডকোয়ার্টার থেকে আরেক হেডকোয়ার্টার, মাঝখানে অনেক গ্রে এরিয়া আছে। যেসব এলাকার ইন্টারনাল যোগাযোগ খুবই খারাপ, এখন আমাদের সেগুলোতে খেয়াল। বাংলাদেশে বড় রাস্তা অনেক হয়ে গেছে, হাইওয়ে অনেক হয়ে গেছে। এখন ইন্টারনাল যে সমস্ত ব্যাকওয়ার্ড জায়গাগুলো আছে, পশ্চাৎপদ জায়গা আছে, সেগুলোর দিকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। এবং এমন ভাবে অর্থনীতিকে সাজানো উচিত যাতে আমাদের ব্যাংক ঋণ, আমাদের আর্থিক প্রণোদনা ছোট মাঝারি শিল্প বেশি পায়। এখন বড় শিল্প, যে একটা একটা শিল্পে 1,000 কোটি টাকা দেওয়া গেলে পুরোটাই গেল, তা না করে যদি আমি 100 কোটি টাকার 10টা প্রজেক্টে দেই, সেটাই মনে করি অনেক ভালো। এই জন্য ব্যাংকের যে প্রোডাক্ট
লাইন সেটা চেঞ্জ করা উচিত। আমাদের উদ্যোগটা কমে যাচ্ছে, কিন্তু কিছু কিছু প্রজেক্ট মাথাবাড়ি হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি ছোট উদ্যোক্তা, মাঝারি উদ্যোক্তা কিন্তু সংখ্যা কমে যাচ্ছে। যে আগে জুতা বানাতো সে এখন জুতার কারিগর হয়ে গেছে, যে আগে মিষ্টি বানাতো সে এখন মিষ্টির কারিগর হয়ে গেছে। বিক্রমপুর অমুক তমুক নাম দিয়ে মিষ্টির দোকান করছে, ওরা মিষ্টি বানায় না, যারা বানায় তারা হয়ে গেছে কামলা। এবং এরা শীততাপ নিয়ন্ত্রিত একটা আউটলেট খুলে, শপ খুলে, শোরুম খুলে বিক্রি করতেছে বেশি দামে। ওই যারা প্রকৃত উদ্যোক্তা কম পাচ্ছে। তো এইসব জায়গাগুলো অ্যাড্রেস করলে আমাদের অর্থনীতিটাকে যদি আমরা কতকগুলা জায়গায় ঠিক করতে পারি। এক, ভর্তুকির ব্যাপারে খুব চিন্তা ভাবনা করা যে কোন ভর্তুকিটা কার কাজে। হ্যাঁ, কৃষকদের প্রয়োজনে যদি হয়, কৃষি উৎপাদনের প্রয়োজনে হয়, সেটা একটা কথা। তেলে যদি আসে তাইলে কেরোসিন ডিজেল যেটা গরিব মানুষদের বেশি প্রয়োজনীয় সেটাতে আপনি সাবসিডি দেন, অকটেন পেট্রোলে আপনি সাবসিডি কম দেন। এই বিন্যাসগুলো আমাদের করতে হবে এবং আমাদের আয়কর বাড়ানোর চেষ্টা করতে হবে। ইনকাম ট্যাক্স যে পরিমাণ ইনকাম বাড়ছে আমাদের, সেভাবে কিন্তু ইনকাম ট্যাক্স বাড়ছে না। তো সেটার এটা ভিত্তি বাড়ানো, এবং ক্ষুদ্র মাঝারি শিল্প প্রণোদনার জন্য ব্যাংকগুলোকে যদি উৎসাহিত করা যায়, তরুণ উদ্যোক্তারা যদি আগে আসে, অ্যাপস ভিত্তিক ব্যবসা, অনলাইন ভিত্তিক ব্যবসা, সেগুলাকে যদি প্রণোদনা দেওয়া হয় এবং উদ্যোক্তা বাড়ানোর চেষ্টা করা হয়, তাহলে আমাদের, আমি মনে করি যে অর্থনীতিটা এইভাবে যদি একটা মেরুকরণের দিকে যায়, এই লক্ষ্যটা চেঞ্জ করে, তাহলে অর্থনীতির একটা সম্ভাবনা আছে। ধরেন আমাদের এখানে কর্ণফুলী টানেল নাকি মাসেই মানে 17 টাকা এখন বাড়তি টানেল থেকে ইনকাম আসতেছে, সেটা সরকারের কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে অনেক দূরে আছে। এই টানেলটা নাকি একটা গলার কাটা হয়ে গেছে মেগা প্রজেক্ট। আচ্ছা, কর্ণফুলী টানেলের তো মানে এই পার থেকে ওই পারে গেলে তো একটা মাত্র থানা, আনোয়ারা থানা। তো সেখানে খুব বেশি সুবিধাভোগী নাই। এবং ওইখানে তো আপনার মনে করেন যে এইটা যে টানেল করছে, টানেল দিয়ে তো হেঁটে যাওয়া যাবে না। তো যারা পায়ে হেঁটে যায়, গরিব মানুষ, মাঝারি শ্রেণীর মানুষ, কাজকর্ম করে বাড়ি ফিরে, তারা কি আর আপনার টানেলে ঢুকবে গাড়ি দিয়ে? এবং এটাতে একটা চার্জ আছে, যাইতে আসতে আপনি 100, 100, 200 টাকা বা 80, 80, 160 টাকা দিবেন। আমার মনে হয় 100 টাকার কাছাকাছি সেখানে। তো একটা লোক সারাদিন কাজ করে 200 টাকা টানেলে আসা আর যাওয়ার সময় দিবে? এইটা একটা রং ইনভেস্টমেন্ট হয়েছে। এইটাকে বড় জোর একটা একটা পর্যটনের ব্যাপার হয়ে গেছে আর কি। তো পর্যটক কয়জন যায়? চট্টগ্রামের চেয়ে অনেক বেশি লোক কক্সবাজার যায়। এটা যদি কক্সবাজারের আশেপাশে হইতো, সেরকম একটা হয়তো বা এটা ব্যবহৃত হইতো। এখানে লোকজনের আনাগোনা খুব কম। এখন আনোয়ারের থেকে একটা বিচ হইছে, নামটা আমি ভুলে গেছি, বিচে কিছু লোকজন যাচ্ছে। সেই বিচটাকে যদি ডেভেলপমেন্ট করে, ওই বিচটাকে একটু ডেভেলপ করে ওখানে ল্যান্ডিং তৈরি করে দেয়, ওখানে কিছু বোট টোট নিয়ে যায়, তাহলে হয়তো বা এটা কিছুটা হবে। এবং ওই ওই এলাকাতে যদি মানে সুবিধা দেওয়া হয়, এই রিসোর্ট করার সুবিধা, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য, শিল্প ইত্যাদি তৈরির প্রণোদনা দেওয়া হয়, তাহলে এটার একটা ফিউচার আছে। কিন্তু এখন যারা আছে, এরা একসময় আনোয়ারায় যাইতো, নৌকায় পার হইয়া যাইতো, নৌকায় ইয়েতে করে পার হইতো। এখন কি করে তারা এতগুলো লোক এত কষ্ট দিয়ে কি করে আসা যাওয়া এখানে করবে? ইটস এ রং ইনভেস্টমেন্ট। এটা ডাইভার্সিফাই করা উচিত। বাংলাদেশে এরকম আরো অনেক রং ইনভেস্টমেন্ট আছে, এই যেগুলো খুব একটা কার্যকর হয়নি। কার্যকর নেই। অনেক ব্রিজ আছে বাংলাদেশে, খুব ভালো কমপ্লিট করছে, অ্যাপ্রোচ রোড নাই। এগুলো তো হয়ে গেছে আমাদের এখানে, তাই না? এখন তো আপনাকে যদি ইকোনমিকে ভাইব্রেন্ট করতে হয়, আমাদের ইকোনমিতে অনেক রক্তক্ষরণ হয়েছে। শেখ হাসিনাকে যত সময় ছিল, 16.5 বছরে তো কিছু, 15.5 বছরে কিছু ভালো প্রজেক্ট হয়েছে, কিন্তু তার আমলে প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে যে আমাদের আমদানি এবং রপ্তানির সময়, আমদানির সময় বেশি টাকা বাইরে নিয়ে গেছে, ওভার ইনভেস্ট করে, রপ্তানিতে আন্ডার ইনভেস্ট করে টাকা বাইরে রেখে দিচ্ছে। এই কাজটা ব্যাপক হারে হয়েছে। তাহলে কোটি 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 ডলার বাইরে চলে গেছে, এটা এখন চেক দিতে হবে। এই জিনিসগুলো যদি আপনি না দেখেন, তাহলে শুধুমাত্র এমপ্লয়মেন্ট জেনারেট করে ব্যবসা বাণিজ্যে প্রণোদনা দিয়ে আপনি রক্ষা করতে পারবেন। আপনার একটা এথিক্স লাগবে। একটা দেশের যদি জাতীয় নৈতিকতা না থাকে, ন্যাশনাল এথিক্স। ইউনূস সাহেবের সরকারকে এই যে মানে আন্ডার রেট ওভার রেট করে আপনার আমদানি রপ্তানি ক্ষেত্রে এই বাইরে পাস হয়ে গেছে,
অপশন হয়েছে, পারবেন কি এই ব্যাপারে কি আমদানি রপ্তানি কিন্তু আমার আমদানি রপ্তানি, আমি ইউনূস সাহেবের কোনো ক্রিটিক না। ইউনূস সাহেবের সময়টা কি? ইউনূস সাহেবের সময়টা হচ্ছে একটা অন্তর্বর্তীকাল। অন্তর্বর্তীকালের চ্যালেঞ্জটা কি ছিল? ততদিনে এস আলম বাংলাদেশের 8টা ব্যাংক সে দখল করছে, সেগুলো থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে ফেলছে। অন্যান্য অনেক ব্যাংক, কোথাও দরবেশ, কোথাও আমলা, কোথাও কামলারা, প্রাক্তন আমলারা এইসব ব্যাংক খুলছে, খুলে এই কাজগুলোতেই লিপ্ত ছিল, এই কাজগুলোতেই লিপ্ত ছিল। ইউনূস সাহেব আসার পরে ব্যাংকিং সেক্টরে অন্তত ধৈর্য রাখছিল,